তোদের আজ বলেছিলাম যে গ্যাস লস অর্থাৎ স্টেটস অফ ম্যাটার গ্যাস অ্যান্ড লিকুইড এই চ্যাপ্টারটার গ্রাফ পড়াবো। এই গ্রাফ বা লেখচিত্র হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা ক্লাস 11 উচ্চ মাধ্যমিক সেকশন এবং বিভিন্ন রকমের জয়েন্টের জন্য, যারা মেডিকেল দিবি, যারা ইঞ্জিনিয়ারিং দিবি, যারা নার্সিং দিবি, বিভিন্ন জয়েন্টের জন্য গ্রাফ কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। এবং এই গ্রাফটা সম্পর্কে ধারণা কনসেপ্ট খুব পরিষ্কার থাকতে হবে। যদি কনসেপ্ট পরিষ্কার না থাকে গ্রাফ কিন্তু পারবি না, গ্রাফ মুখস্থ করে হবে না। গ্রাফ অঙ্কের মতো বেরোবে, অ্যাকচুয়ালি অঙ্কেরই জিনিস গ্রাফ, ম্যাথামেটিক্সেরই জিনিস। ম্যাথামেটিক্সে কোঅর্ডিনেটের যে একটা চ্যাপ্টার আছে সেখানে তোরা গ্রাফ সম্পর্কে অনেক ধারণা পাবি। আমি কেমিস্ট্রিতে যে গ্রাফগুলো মূলত আসে ঘুরে ফিরে বিভিন্ন প্রশ্নে, বিভিন্ন চ্যাপ্টারে, সেই গ্রাফগুলো একটা ম্যাথামেটিক্যাল ফর্ম, একটা গাণিতিক রূপ দিয়ে তোদের বোঝাচ্ছি। খুব মন দিয়ে বুঝবি। যে বুঝতে পারবি না অবশ্যই কমেন্ট করবি, ওয়েবসাইটে কমেন্ট করতে পারিস, আমাদের গ্রুপে কমেন্ট করতে পারিস, যার যা অসুবিধা হবে আমাকে জানাবি। আমি এটা বারবার বলছি এবং প্রতিটা জায়গার কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো দরকার হলে প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নিবি এবং খাতা পেন নিয়ে, আমি বারবার বলি যে খাতা পেন নিয়ে বসবি পড়তে এবং পুরো বোর্ড ওয়ার্ক কিন্তু খাতায় তুলে নিবি। পুরো বোর্ড ওয়ার্ককে খাতায় তুলে নিতেই হবে, কারণ চিপস, মোবাইল, ল্যাপটপ এদের মেমোরিটা কখন যে কোলাপস করে যাবে আমরা কেউ জানি না, সবসময় খাতায় তুলে রাখবে, এটা কিন্তু আমি বারবার বলি। তো আজকে গ্রাফ দেখ, ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা গ্রাফ, গ্রাফ বা লেখচিত্র। আমি একটা গ্রাফকে আমি এখানে তোদেরকে এই বোর্ডটাতে লিখে দিয়েছি। দেখ, এইটা যেটা অনুভূমিক হরাইজন্টাল যেটা, সেটাকে এই এক্সিসটা বা অক্ষটাকে বলা হয় এক্স অক্ষ, এক্স ও এক্স ডট। আর যেটা উল্লম্ব বা ভার্টিক্যাল সেটাকে আমরা বলি ওয়াই অক্ষ বা ওয়াই এক্সিস, ওয়াই ও ওয়াই ডট। যার এই দিকটা এক্স অক্ষের, দেখ এই পার্টটা হচ্ছে পজিটিভ পার্ট, এটা পজিটিভ এক্স অক্ষের এই জায়গাটা হচ্ছে পজিটিভ পার্ট, ধনাত্মক অংশ, এদিকটা হচ্ছে ঋণাত্মক অংশ। আবার সবুজ কালি দিয়ে দেখাচ্ছি, ওয়াই অক্ষের এই দিকটা হচ্ছে পজিটিভ আর এই দিকটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা যখন স্থানাঙ্ক, যখন কোনো কোঅর্ডিনেটকে যখন আমরা বলবো তখন সবসময় এক্স কমা ওয়াই দিয়ে বলি, সবসময় এক্স কমা ওয়াই। তাহলে এদিকটা তাহলে সবসময় প্লাস প্লাস, ওয়াইয়েরও প্লাস, এক্সেরও প্লাস, ওয়াইয়েরও প্লাস, তাহলে এই পার্টটা হচ্ছে পুরো প্লাস প্লাস অংশ। এদিকটা দেখ, ওয়াইয়ের এক্সের ক্ষেত্রে মাইনাস, ওয়াইয়ের ক্ষেত্রে প্লাস, তাই প্লাস মাইনাস অংশ, এটা প্লাস প্লাস, এটা প্লাস মাইনাস। আবার এদিকটাতে দেখ, এক্সেরও নেগেটিভ এন্ড, ওয়াইয়েরও নেগেটিভ এন্ড, তাহলে ওয়াই মাইনাস মাইনাস এক্স এই জায়গা পার্ট এটা, এবং এই জায়গাটা হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে এক্সের ধনাত্মক বা পজিটিভ এন্ড এবং ওয়াইয়ের নেগেটিভ এন্ড, তাহলে প্লাস মাইনাস। এরপরে দেখ এই বোর্ডওয়ার্কটাকে, এটা হচ্ছে সাধারণ ধারণা, এই বোর্ডওয়ার্কটাকে আমি মুছে দিচ্ছি, এই বোর্ডওয়ার্কটাকে মুছে দিচ্ছি। এরপরে ধর আমরা এটা পজিটিভ এন্ড নিয়েই কাজ করছি, এটা পজিটিভ যে পার্টটা, তাহলে এটা হচ্ছে ও, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ও এক্স, এদিকে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ। এবারে ধর এই যে এই গ্রাফটা, একটা গ্রাফ পেপার আমরা জানি, গ্রাফ পেপারে আমরা মাধ্যমিকের আগেই কাজকর্ম করেছি, অঙ্ক করেছি। তাহলে ধর এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এদিকে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এরকম করে আছে। ধর এরকম করে ধর বিভিন্ন ঘরগুলো কাটা আছে। তাহলে ধর এদিকে এক্স আর ওয়াই, ধরা যাক এমন হলো আমরা পিভি ডায়াগ্রাম করছি, তাহলে এদিকে আমরা ভি, এ সম্পর্কেও আমি বলছি, এদিকে আমরা পি রাখলাম। পিভি লেখচিত্র, যদি পিভি গ্রাফ যদি আমরা ড্র করি, এবং সেক্ষেত্রে ধর এরকম দেখা গেল আমরা একটা এক্সপেরিমেন্ট করছি, সেই এক্সপেরিমেন্টটা দেখা গেল প্রেসার আর ভলিউম। প্রেসার যখন দেখা গেছে 1, তখন ধরা গেল ভলিউম হচ্ছে 2। তাহলে প্রেসার 1 যখন ভলিউম 2, তখন দেখ প্রেসার 1 ভলিউম 2 অর্থাৎ
পিভি, প্রেসারটা 1, প্রেসার অক্ষ এটা। আচ্ছা, ভিটাকে এদিকে লিখেছি, তাহলে ভি আর পি করে দিই। পিভি গ্রাফ এঁকেছি, এদিকে ভি এদিকে পি করে দিই। তাহলে ভলিউমটা যখন 1, প্রেসারটা ধরা যাক 2, তাহলে 1,2 বিন্দু 1,2 বিন্দু মানে এই বিন্দুটা হচ্ছে। এবারে ধর এমন হলো যে যখন আমরা দেখতে পাচ্ছি যে প্রেসার যখন ধরা যাক, ভলিউম ধরা যাক তখন 2, তখন প্রেসার হচ্ছে 1, তাহলে এই বিন্দুটা হবে 2,1 এই বিন্দু, অর্থাৎ এই রকম করে একটা গ্রাফ হচ্ছে, এই রকম করে একটা গ্রাফ হচ্ছে। তাহলে এই যে এইরকমভাবে যে গ্রাফটাকে, এটা একটা গ্রাফ, এটাকে আমরা বলবো এক্সপেরিমেন্টাল গ্রাফ, মানে পরীক্ষা করে আমাদের এই গ্রাফ, এইরকমভাবে গ্রাফ আঁকা আমরা মাধ্যমিকের আগে শিখেছি। আজকে কিন্তু এরকমভাবে শিখছি না, আজকে শিখছি থিওরিটিক্যালি, মানে পি আর ভি এর রিলেশনশিপটা কেমন, সম্পর্কটা কেমন তোকে বলে দেবে, সেখান থেকে এই ডাটাগুলো দিবে না যে এত চাপে এত আয়তন, অত চাপ হলে এত আয়তন, প্রেসারটা যখন এত তখন ভলিউম এত, দ্বিতীয় ক্ষেত্রে প্রেসারটাকে চেঞ্জ করে এত করলাম, ভলিউমটা এত হয়ে গেল, তাহলে গ্রাফটা কেমন হবে, এরকম কিন্তু দেবে না। এরকম দিলে আমরা গ্রাফ পেপার দিয়ে খুব সহজেই গ্রাফটা এঁকে নিতে পারতাম। এখানে তোকে পি আর ভি এর মধ্যে সম্পর্কটা বলে দেবে। হয়তো বলবে পি বাড়লে ভি কমবে, এক্স কমলে ওয়াই বাড়বে, এক্স বাড়লে ওয়াই বাড়বে, ইত্যাদি নানা রকমের তোকে সম্পর্ক, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যে সম্পর্কটা তোকে দিয়ে দেবে। সেই সম্পর্কটা থেকে তোকে গ্রাফ আঁকতে হবে। অর্থাৎ এক্ষেত্রে যে গ্রাফটাকে আমরা আঁকবো সেটা হচ্ছে থিওরিটিক্যাল বা তাত্ত্বিক লেখচিত্র। থিওরিটিক্যাল গ্রাফটাকে এবারে লক্ষ্য কর, তাহলে আমি এই বোর্ডওয়ার্কটাকে, এই জায়গাটাকেও মুছে দিচ্ছি। এই সম্পর্কে আমরা মাধ্যমিকের আগেই অঙ্কে শিখেছি, ভীষণই সহজ জায়গা, এই জায়গাটাকে আমি মুছে দিচ্ছি। তাহলে আমাদেরকে রিলেশনশিপ জানতে হবে, সম্পর্ক নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে দেখ, যেটাকে মজার ব্যাপার হচ্ছে, একটা গ্রাফ, একটা লেখচিত্র বা গ্রাফ অলওয়েজ হয় কি ওয়াই এক্স গ্রাফ হয়। গ্রাফটা সবসময়তে ওয়াই এক্স নাম দিবি, এই গ্রাফটার নাম হবে ওয়াই এক্স। অর্থাৎ তোকে ধর যদি বলেছে পিভি লেখচিত্র বা পিভি গ্রাফ আঁকো, তখন তাহলে ওয়াই অক্ষে পি, এক্স অক্ষে ভি হবে। নাম্বার 1 পয়েন্ট, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে পিভি অলওয়েজ গ্রাফটার নাম দিবি তুই ওয়াই এক্স গ্রাফ। অর্থাৎ এক্স ও ওয়াই অক্ষে থাকবে প্রথমে, ওয়াই অক্ষটার নাম প্রথমে, এক্স অক্ষেটার নাম, এক্স এক্সিসের নাম পরে থাকবে। তাহলে পিভি লেখচিত্রটার নাম হয়ে গেল। আবার ধর এই যে লেখচিত্রটা, এটার নাম দিবি ভিটি গ্রাফ। ভিটি গ্রাফ, ওয়াই অক্ষে ভি আছে, এক্স অক্ষে টি আছে, বোঝা গেল? এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা, এটাকেও লেখে না। দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে এক্স আর ওয়াই অক্ষে কাকে তুই নির্বাচন করবি। সেখানে দেখ, যখন আমরা এক্স এক্সিস, এক্সিস মানে হচ্ছে বাংলায় অক্ষ, আর ওয়াই এক্সিস ওয়াই অক্ষ, এক্স এক্সিসে সর্বদা নির্বাচন করবি সবসময় ইন্ডিপেন্ডেন্ট যে হবে, বা যে স্বাধীন হবে, যে স্বাধীন তাকে ওয়াই এক্স অক্ষে নির্বাচন করবি, ওয়াই অক্ষকে ডিপেন্ডস আপন এক্স এক্সিস। অর্থাৎ এক্স অক্ষের ওপর যে নির্ভরশীল তাকে নির্বাচন করবি ওয়াই অক্ষে। তো ব্যাপারটাকে একটু বোঝায়, তাহলে তোরা বুঝতে পারবি ব্যাপারটা। ধর তোকে বলেছে যে একটা প্রেসার, একটা টেম্পারেচারটাকে সংক্ষেপে টিএমপি লিখলাম, এবং একটা প্রেসার, একটা গ্রাফ আঁকতে বলল। অর্থাৎ তাপমাত্রা চাপের মধ্যে একটা গ্রাফ আঁকতে বলেছে। তাপমাত্রাটাকে আমরা টি আর প্রেসারটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। তাহলে টি আর পি এর মধ্যে গ্রাফ যদি আঁকতে হয়,
তাহলে এই যে গ্রাফটার এক্স আর ওয়াই অক্ষে দেখ, তাপমাত্রার ওপরে প্রেশার নির্ভরশীল, প্রেশারের উপর কখনো তাপমাত্রা নির্ভরশীল নয়। বা ভলিউমের ক্ষেত্রেও একই কথা বলা যায়, তাপমাত্রার ওপরে ভলিউম, টেম্পারেচারের ওপরে ভলিউম বা আয়তন নির্ভর করে, ভলিউমটার ওপরে টেম্পারেচার কখনো নির্ভর করে না। টেম্পারেচারটা বাড়লে একটা জিনিসের ভলিউম বেড়ে যায়, টেম্পারেচার কমলে একটা জিনিসের ভলিউম কমে যায়। আবার টেম্পারেচার বাড়লে একটা গ্যাসের প্রেশার বেড়ে যায় এবং টেম্পারেচার কমলে একটা প্রেশার কমে যায়। আমরা ভলিউমের ক্ষেত্রে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারি যে একটা জিনিসকে যদি গরম করা হয় আয়তন বেড়ে যাবে, ঠান্ডা করা হলে আয়তন সংকুচিত হবে। তাহলে আমরা যখন টেম্পারেচার প্রেশার, তাহলে টেম্পারেচারটা কি ডিপেন্ডেন্ট, প্রেশারটা হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তাহলে অবশ্যই আমরা ওয়াই অক্ষে পি এবং এক্স অক্ষে টি লিখব এবং গ্রাফটার নাম দেব পিটি গ্রাফ বা বাংলায় লেখচিত্র, পিটি গ্রাফ। অর্থাৎ তোদেরকে যদি কেউ কখনো আঁকতে দেয় বা কোনো পরীক্ষায় যদি আসে যে টিপি লেখচিত্র আঁকো, তাহলে পরিষ্কার তাকে বলবি যে আপনার প্রশ্নটা ভুল আছে বা সেই প্রশ্নপত্রটাই ভুল থাকবে। টিপি গ্রাফ কখনো হতে পারে না, একই রকমভাবে টিভি গ্রাফ কখনো হতে পারে না। কারণ এক্স অক্ষে ভিকে তুই রাখতেই পারিস না, এক্স অক্ষে টিকে রাখতে তুই বাধ্য, কারণ টিটা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, ভলিউমটা, আয়তনটা টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। তাহলে ভিটি গ্রাফ হবে, টিভি গ্রাফ কিন্তু কখনো হবে না। বোঝা গেল? এটা 2 নম্বর পয়েন্ট, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এটাকেও মাথায় রাখতে হবে। তাহলে বড় একটাকে এবারে এইটাকেও মুছে দিই। এই প্রসঙ্গে আরেকটা কথা বলার আছে, খুব ঘুরে ফিরে আসে এবং বারবার আসে আমাদের বিভিন্ন জায়গাতে কেমিস্ট্রির বেলাতে, সেটা হচ্ছে প্রেসার ভলিউমের ক্ষেত্রে কি হবে। যদি চাপ, প্রেসার আর ভলিউম যদি তোকে একটা গ্রাফ আঁকতে দেয়, তখন তুই কি আঁকবি? মানে তুই আঁকবি পিভি গ্রাফ আঁকবি না ভিপি গ্রাফ আঁকবি? কোনটা আঁকবি? মজাটা হচ্ছে দেখ, প্রেসার আর ভলিউম দুজনকার উপরে ডিপেন্ড করে। প্রেসারের উপরে ভলিউম ডিপেন্ড করে, ভলিউমের উপরে প্রেসার ডিপেন্ড করে। চাপ আর আয়তন একে অপরের উপর নির্ভরশীল। তাহলে এক্ষেত্রে প্রেসার আর ভলিউমের ক্ষেত্রে তুই দুটো গ্রাফই পাওয়া সম্ভব, অর্থাৎ পিভি গ্রাফ যেমন পাওয়া সম্ভব, ভিপি গ্রাফও পাওয়া সম্ভব। পিভি লেখচিত্র, ভিপি লেখচিত্র বা গ্রাফ, তাহলে এটাও হবে, এটাও হবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে একটা গ্রাফকে কীভাবে রিপ্রেজেন্ট করবি সেটার একদম প্রাথমিক ধারণা। এটা হচ্ছে, এরপরে আমরা পরের ধারণায় চলে যাচ্ছি। বড় একটাকে লিখে নে বা স্ক্রিনশট নিয়ে নে, আমি ছেড়ে রাখছি কিন্তু ঠিক জায়গায়। আচ্ছা, এরপরে আমরা যে একটা গ্রাফ, ধর আমরা পড়েছি যে বয়েলের সূত্রে পড়েছি যে পিভি লেখচিত্র, পিভি গ্রাফ। এই পিভি গ্রাফটা হচ্ছে এরকম রেক্ট্রায়াঙ্গুলার হাইপারবোলা হয়, রেক্ট্রায়াঙ্গুলার হাইপারবোলা হয়। তাহলে রেক্ট্রায়াঙ্গুলার হাইপারবোলা যদি হয়, এই যে এটা কি করে হলো, এটা তো মুখস্থ করলে হবে না, এটা রেক্ট্রায়াঙ্গুলার হাইপারবোলা কি করে হলো এটাকে আমাদেরকে বুঝতে হবে। তাহলে দেখ, এই জায়গাটাকে মুছে দিচ্ছি, এটা একটা উদাহরণ হিসাবে বললাম। তাহলে আমাদেরকে একটা গ্রাফকে যদি আঁকতে হয়, একটা গ্রাফ তোকে যখন আঁকতে দেবে পরীক্ষায়, তখন তার 4টে অংশ থাকবে। একটা গ্রাফের 4টে অংশ থাকবে। ব্যাপারটাকে এভাবে বোঝ। একটা গ্রাফের 4টে অংশ থাকবে, সেটা কি কি? 1 নম্বর হচ্ছে এটা, 1 নম্বর, এটাকে বলা হয় গাণিতিক সম্পর্ক বা ম্যাথামেটিক্যাল রিলেশনশিপ। ফার্স্ট
পি এর সাথে ভি কিভাবে রিলেট করছে। 1 নম্বর পয়েন্ট তো একদম খাতাতে তো টিচার 4টে পয়েন্ট একদম দেখে নেবে, যে 4টে পয়েন্ট যার খাতায় থাকবে সে নাম্বার পাবি, সেটা নাম্বার পাবি না বা নাম্বার কম দেবে। প্রথম পয়েন্ট হচ্ছে তার ম্যাথামেটিক্যাল রিলেশনশিপ 1। 2 হচ্ছে বডি অফ দ্য গ্রাফ, অর্থাৎ লেখচিত্রটা, ছবিটা, এটা হচ্ছে ছবিটা, এই যে এটা ছবি, এটা 2 নম্বর পয়েন্ট। গ্রাফটার ছবিটাকে আঁকতে হবে, যেটাকে লেখচিত্র বলি, গ্রাফ বলি, ডায়াগ্রাম বলি, সেটাকে আঁকতে হবে। 3 নম্বর হচ্ছে এটাকে আগে বলা হতো হেডিং, মানে উপরে দেওয়া হতো হেডিং, হেড মাথায় দেওয়া হতো, এখন তার হেডিং বলবো না, এখন এটাকে ফুটার হিসাবে, পায়ের তলায় লেখা হয়, ফুটার হিসাবে ব্যবহার হয়, পায়ের নিচে যেন লেখা হচ্ছে তাই ফুটার, তো আমরা এটাকে এখনও হেডিংই বলি, এটাই হেডিং। পিভি লেখচিত্র, এটা 3 নম্বর পয়েন্ট। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে গ্রাফটার নেচার, প্রকৃতি। এই দেখ সমপরা বৃত্তাকার বা রেক্ট্রায়াঙ্গুলার হাইপারবোলা, এটা হচ্ছে প্রকৃতি। তাহলে 4টে পয়েন্ট, একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল রিলেশনশিপ, বডি, হেডিং আর নেচার। এখন কথা হচ্ছে এটা আঁকতে একা কোনো সমস্যা নেই, এটা জানলে এটা জানা যাবে। তাহলে ম্যাথামেটিক্যাল রিলেশনশিপের সঙ্গে কিভাবে একটা নেচার রিলেট করে সেই ব্যাপারটাকে আমাদেরকে জানতে হবে। গাণিতিক সম্পর্কের সঙ্গে কি সম্পর্ক আছে এই প্রকৃতিটার, গ্রাফটার নেচারটা, সেটাকে এবার আমরা দেখবো। বোর্ডওয়ার্কটাকে তাহলে আমি মুছে দিই। ম্যাথামেটিক্যাল রিলেশন, ম্যাথামেটিক্যাল রিলেশন বাংলায় যারা লিখছিস তারা লেখ গাণিতিক সম্পর্ক, বাংলাগুলোও বলে দিচ্ছি। ম্যাথামেটিক্যাল রিলেশন, নেচার প্রকৃতি, তার গ্রাফ লেখচিত্র, প্রকৃতি লেখচিত্র গাণিতিক সম্পর্ক। বাংলাটাও লিখে দিলাম, গাণিতিক সম্পর্ক, প্রকৃতি আর লেখচিত্রটা, যে ছবিটাকে যেটা আঁকতে হয়, এটাকে জানলে করতে পারবি। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে কি? 1 নম্বর হচ্ছে গাণিতিক সম্পর্ক y ভ্যারিজেস 1/x। আচ্ছা, প্রথমে y ভ্যারিজেস x বলি। y ভ্যারিজেস x মানে যদি একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে, এটাকে আমি কেমিস্ট্রির ভাষায় বললাম, যদি ম্যাথামেটিক্সের ভাষায় বলি, একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে দেবো, এটাই সমান হচ্ছে y সমান mx। এই এমটাকে বলা হয়, অঙ্কের ভাষায় এমটাকে বলা হয় স্লোপ বা নতি। স্লোপ বা নতি লিখে দিচ্ছি, এম স্লোপ বা নতি বলে এমটাকে। এটা একটা কনস্ট্যান্ট টার্ম, এটা ধ্রুবক, কারণ সমানুপাতিকটাকে সমান করেছি, তাহলে এটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়েছে, y সমান mx। এর প্রকৃতিটা কেমন হবে? আগে লেখচিত্রটাকে দেখ, এদিকে y, এদিকে x, লেখচিত্রটা হবে এরকম, অর্থাৎ স্ট্রেট লাইন থ্রু অরিজিন। বাংলায় এটাকে বলবো, লাল কালারের পেন দিয়ে প্রকৃতিটাকে লিখছি, মূল বিন্দুগামী সরল রেখা প্রকৃতি, মূল বিন্দুগামী সরল রেখা। বা ইংরেজি যারা লিখছিস তারা লিখবি স্ট্রেট লাইন থ্রু অরিজিন। স্ট্রেট লাইন থ্রু অরিজিন, আমি আর ইংরেজিতে লিখছি না, তো ইংরেজি যারা ইংলিশ মিডিয়ামে যারা আছিস তাদের জন্য আমি ইংরেজিতে বলে দিচ্ছি, লিখে নে স্ট্রেট লাইন থ্রু অরিজিন। যখন আমি ইংরেজিতে লিখছি তখন অনেক ক্ষেত্রে বাংলায় বলে দিচ্ছি, ঠিক এরকম এটাকেও আমি বাংলায় লিখলাম, ইংরেজিতে বলে দিলাম। এটা হচ্ছে গ্রাফটা হবে এরকম, মূল বিন্দু কমে, এটা মূল বিন্দু, 0,0 বিন্দু মূল বিন্দু, সেই মূল বিন্দু অর্থাৎ ও সেই মূল বিন্দু গামী একটা স্ট্রেট লাইন সরলরেখা হয়েছে, স্ট্রেট লাইন থ্রু অরিজিন। নাম্বার 2, y ভ্যারিজেস 1/x। সবসময় রিলেশনটা করবি y এর সাথে x, প্রথমে y তারপরে x, y ভ্যারিজেস 1/x। অর এটাকে যদি ম্যাথামেটিক্সের ভাষায় বলিস তাহলে বলবো
ওয়াই সমান এম বাই এক্স, ওয়াই সমান এম বাই এক্স, এমটা আবার নতি, সেক্ষেত্রে হবে গ্রাফটা হয় এদিকে ওয়াই এদিকে এক্স, এই রকম হবে। এটা এই রকম, এই নিচের অংশটা এটার সঙ্গে প্যারালাল হয়ে যায় অ্যাকচুয়ালি, লাইনটা কাট বাঁকান এরকম করে অর্ধচন্দ্রের মতো, এটাকে বলা হয় রেক্ট্রায়াঙ্গুলার হাইপারবোলা বা সমপরা বৃত্তাকার রেক্ট্রায়াঙ্গুলার হাইপারবোলা। ওয়াই ইজিক্যাল টু এম বাই এক্স যদি হয় তখন এরকম হবে। ওয়াই যখন কোনো কিছু সম্পর্ক ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়াই ভ্যারিজেস ওয়ান বাই এক্স, বা ওয়াই এক্সের সঙ্গে ব্যস্তানুপাতিক যদি হয় তখন সমপরাবৃত্তাকার বা রেক্ট্রায়াঙ্গুলার হাইপারবোলা হবে। এটা 2 নম্বর পয়েন্ট, খাতায় তুলে রাখ। বোর্ডটাকে মুছে আমাকে 3 নম্বর পয়েন্টে যেতে হবে। 3 নম্বর, ওখানে গ্রাফটা আঁকার জায়গা নেই, আর বোর্ডটাকে মুছে দিচ্ছি। তিন নম্বর পয়েন্ট, ওয়াই সমান এম এক্স প্লাস সি। এই সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, আর এমটা তো স্লোপ আমরা আগেই বলেছি। তখন কি হবে, লেখচিত্রটা হবে এরকম, এদিকে ওয়াই এদিকে এক্স, অর্থাৎ মূলবিন্দুগামী সরলরেখা নয় কিন্তু সরলরেখা, সেটা নতিটা পজিটিভ, এটা হচ্ছে ধনাত্মক নতি, ধনাত্মক অর্থাৎ বাড়ছে। তাহলে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন উইথ পজিটিভ স্লোপ। যারা বাংলায় দেখছিস তারা লেখ ধনাত্মক নতিযুক্ত সরলরেখা। আবার বলছি, ধনাত্মক নতিযুক্ত সরলরেখা, যেখানে এইটাকে বলা হয়, এই যে সিটা, এই ভ্যালুটা এখান থেকে এতটা যদি ওয়াই অক্ষের যে জায়গাটা কেটেছে এটা হচ্ছে সি, এই কনস্ট্যান্টটা। আর স্লোপ অলওয়েজ হবে, স্লোপ মানে হচ্ছে ওয়াই বাই এক্স বা ট্যান থিটা, স্লোপ মানে এম, নতিটা। কী করে বার করবি, যে কোনো ক্ষেত্রে ধর এটা রাত দেখাচ্ছি, ধর একটা ওয়াই এক্স যদি গ্রাফ হয় সেক্ষেত্রে একদম 1 নম্বর গ্রাফটার কথা বলছি, ওয়াই ভ্যারিজেস এক্স যদি হয়, এদিকে ওয়াই এদিকে এক্স, এটা হচ্ছে ওয়াই এক্স গ্রাফ, এটা ওয়াই ভ্যারিজেস এক্সের ক্ষেত্রে কী হবে, স্লোপটা হচ্ছে কি, যখন বার করতে যাবি এম সমান কি বললাম, ট্যান থিটা বা ওয়াই বাই এক্স বার করবি। কী করতে হবে, এই যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছিস, এটাকে অতিভুজ ধরে একটা সমকোণী ত্রিভুজ, 90 ডিগ্রি কোণের একটা ত্রিভুজ আঁকবি। তার এই বাহুটা হচ্ছে ওয়াই আর এই বাহুটা হচ্ছে এক্স, এদিকটা এক্স এদিকটা ওয়াই, এদিকটা ওয়াই এদিকটা এক্স। স্কেলে করে এই ওয়াইয়ের মান আর স্কেলে করে এক্সের মান বার করে ভাগ করলে তুই এম এর মানটা পেয়ে যাবি। অথবা এই কোণটা হচ্ছে থিটা, এটাকে যদি ট্যান থিটা মান যদি বার করতে পারিস, সেই ট্যান থিটার মানটা বার করলেই তুই স্লোপটা পেয়ে যাবি। যে কোনোভাবে হয়তো এই কোণটাকে বার কর, অথবা ওয়াই আর এক্সের ভ্যালুটাকে, বাহুগুলোকে বার কর, সাইড এই ওয়াই সাইড আর এক্স সাইডটাকে বার কর, তাহলে কিন্তু ওয়াই বাই এক্স করে দিলেই পেয়ে যাবি। এগুলো আমাদের বিশেষ দরকার হয় না কেমিস্ট্রিতে, তবুও আমি বলে রাখলাম। একদম যদি জয়েন্ট এন্ট্রান্স লেভেলের ক্ষেত্রে কোনো কঠিন প্রশ্ন দেয় তখন এটাও কিন্তু দিতে পারে, তাহলে সেক্ষেত্রে এটাও বলে দিলাম যে কী করে এমটা বার করতে হয়। ওয়াই বাই এক্স করলেই কিন্তু এমটা বেরিয়ে যাবে। তাহলে বোর্ডওয়ার্কটাকে মুছে দিচ্ছি, এই নিচের অংশটাকে অন্তত মুছে দিচ্ছি, কারণ আমার এরপরে 4 নম্বর গ্রাফে চলে যাব। 4 নম্বর গ্রাফ হচ্ছে ওয়াই সমান মাইনাস এম এক্স প্লাস সি। সিটা আবার কনস্ট্যান্ট, সেখানে হচ্ছে কি গ্রাফটা হবে এদিকে ওয়াই এদিকে এক্স, এই রকম হবে। এটাকে যদি ছেদ করে দেয় তাহলে এই পার্টটা হচ্ছে সি, আর এখানে যদি তুই এরকম করে এটা যদি থিটাটাকে বার করতে হলে এই দিকে থিটাটা ওই দিকে হবে, সবসময় স্লোপটা ডান দিকে ওইদিকে হয়। থিটা যদি হয় এটার থেকে এম সমান তুই ট্যান থিটা করেই তুই বার করতে পারিস, কোনো অসুবিধা নেই। ট্যান থিটা পেয়ে গেলি, এম পেয়ে গেলি। এই লেখচিত্রের প্রকৃতিটাকে বলা হয় ঋণাত্মক নতিযুক্ত সরলরেখা
যারা ইংরেজি লিখছিস তারা লিখবি স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ। আগেরটা ছিল পজিটিভ স্লোপ, এটা নেগেটিভ স্লোপ, জাস্ট নেগেটিভ স্লোপটা নেগেটিভ হয়ে গেছে। তুই থিটার মানটা যদি দেখতে যাস দেখবি নেগেটিভে আসছে, তাহলে এই ট্যান থিটার মানটাকে দেখবি এমটা নেগেটিভ পাবি, কারণ এটা দেখ 90 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেলটা হচ্ছে, তাহলে এগুলো কিন্তু নেগেটিভই পাওয়া যায়। দেখাবো আমি উদাহরণ হিসাবে দেখাবো। 4 নম্বর গেল। আচ্ছা 5 নম্বর, ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। যদি ওয়াইটা যদি ধ্রুবক হয়ে যায়, ওয়াইটা যদি ধ্রুবক হয়, ওয়াইটা যদি কনস্ট্যান্ট হয়, তখন এদিকে ওয়াই এদিকে এক্স একদম এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল হবে। স্লোপ টোপ নেই কিন্তু, ফ্ল্যাট একদম সমান্তরাল। স্লোপ মানে এটা নদী, ঢাল, পাহাড়ের ঢাল, এটা মেঝে ফ্ল্যাট, তার আবার কোনো স্লোপ নেই, স্লোপ খুঁজতে যাস না। এক্স অক্ষের সমান্তরাল, এটা প্যারালাল টু এক্স এক্সিস। যারা ইংরেজি লিখছিস তারা লিখবি প্যারালাল টু এক্স এক্সিস। বোঝা গেল? ওয়াই সমান কনস্ট্যান্ট। একটু বোর্ডারটাকে আমাকে মুছতে হবে 6 নম্বরটার জন্য, ওপরের অংশটাকে মুছে দিচ্ছি। 6 নম্বরটা হচ্ছে কি, এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এক্সটা যদি কনস্ট্যান্ট হয় তখন হবে এদিকে ওয়াই এদিকে এক্স এই রকম হবে, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল প্যারালাল টু ওয়াই এক্সিস। বোঝা গেল? ওয়াই এক্সিসের প্যারালাল হয়ে যাচ্ছে এটা, এক্স সমান যখন কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এই 6টা গ্রাফকে ভালো করে, এটাকে বোর্ডারটাকে লিখে নে, এই 6টা গ্রাফকে ভালো করে মনে রাখতে হবে এবং এটা স্ক্রিনশট নিয়ে রাখ, একসাথে খাতায় লিখে রাখবি। এই গ্রাফগুলোকে আমাদের বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ করতে হবে। সেই প্রয়োগগুলোকে এবার আমি দেখাচ্ছি। প্রথম গ্রাফ, বয়েলের যে ল আমরা পড়েছি সেই গ্রাফটা থেকে 1 নম্বর সেই লটা থেকে গ্রাফটাকে বলছি। ধর তোকে বলেছে P1/V গ্রাফ, P1/V লেখচিত্র বলেছে, তখন তাহলে কি করব? প্রথমে ফার্স্ট কাজ হচ্ছে তার ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটাকে বার করে নিবি। হেডিংটা তো দিয়েই দিচ্ছে, আমরা জানি P ভ্যারিজেস 1/V। এটা আমরা বয়েলের সূত্রে পেয়েছি, অ্যাকর্ডিং টু বয়েলস ল বা বয়েলের সূত্র অনুসারে P ভ্যারিজেস 1/V। তাহলে তাই যদি হয় গ্রাফটা কি হবে? এদিকে P এদিকে 1/V। ভালো করে বোঝ কথাটা। তাহলে P এর সাথে 1/V, ভালো করে বোঝ এই টার্মটাকে, ভালো করে আমার কথাটাকে বোঝ, সবাই বুঝতে পারবি। P এর চাপ আর আয়তন, প্রেসার আর ভলিউমের সম্পর্ক হচ্ছে একে অপরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল টু। চাপ বাড়লে আয়তন কমে, চাপ কমলে আয়তন বাড়ে, প্রেসার বাড়লে ভলিউম কমবে, প্রেসার কমলে ভলিউম বাড়বে। তাহলে পি আর ভি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু বা ব্যস্তানুপাতিক। কিন্তু পি আর 1/V, আমাদের এখানে কি বলছে? 1/V এর সাথে পি এর রিলেশন। পি ভ্যারিজেস 1/V, পি আর ভি এর মধ্যে সম্পর্ক চাইছে না। পি আর ভি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। পি এর সাথে 1/V কিন্তু সমানুপাতিক, পি সমানুপাতিক 1/V। যখন আমি কথাটা কি বলছি দেখ, পি ভ্যারিজেস 1/V, পি ভ্যারিজেস 1/V, বাংলায় পি ও ভি সমানুপাতিক, ডাইরেক্টলি পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি, আর সরি পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। পি ভি এর সাথে ব্যস্তানুপাতিক, কিন্তু পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/V, পি 1/V এর সাথে সমানুপাতিক। ভি এর সাথে ব্যস্তানুপাতিক, 1/V এর সাথে সমানুপাতিক। পি বাড়লে 1/Vটাও বাড়বে, পি কমলে 1/Vটাও কমবে। পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/V, কিন্তু পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। এইটাকে বল। তাহলে 1/V এর সাথে পি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিক সম্পর্ক হলে এটা মূল বিন্দুগামী সরলরেখা হয়,
আমি প্রথমে এই জন্য একটু জটিল দিলাম যাতে তোদের বুঝতে একটু কঠিন লাগে এবং ব্যাপারটা প্রথমেই ক্লিয়ার হয়ে যায়। তাহলে এটা কি বলবো, স্ট্রেট লাইন, প্রকৃতিটা হচ্ছে, নেচার হচ্ছে গ্রাফটা স্ট্রেট লাইন থ্রু অরিজিন বা মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, বোঝা গেল 1 নম্বরটা। এরপরে আমি 2 নম্বরে চলে যাচ্ছি, বড় আগে মুছে দিচ্ছি। 2 নম্বরে হচ্ছে পিভি। আচ্ছা দেখ, এই প্রসঙ্গে বলেছে আগেরটাতে যেহেতু হেডিংটা লিখে দিয়েছিলাম আর নিচে পিভি গ্রাফ বলে লিখলাম না, এখানে কিন্তু লিখবো, কারণ এখানে আমি উপরে আর গ্রাফ শব্দটা লিখিনি। পিভি গ্রাফ প্রতি ক্ষেত্রে এখানে লিখে দিতে হবে। আগেরটা তো লিখে দিলে ভালো হতো, আগেরটা আমি মুছে দিলাম আর লেখার জায়গা নেই, তোরা নিশ্চয় লিখে নিবি। তাহলে 4টে পয়েন্ট কিন্তু দেখবে, এটা হেডিং, এখন এটাকে ফুটার হিসাবে নিচে লেখা হয়। বডিটা গাণিতিক সম্পর্ক পি ভ্যালিজেস 1/v, অর্থাৎ পি এর সাথে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু। তাহলে এটা মূল বিন্দুগামী সরলরেখা। 2 নম্বর গ্রাফটা যে 6টা গ্রাফ আগে তার 2 নম্বরটাকে দেয় ওয়াই আর এক্স এর মধ্যে ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল টু রিলেশন। তাহলে এটা হচ্ছে রেক্ট্রায়াঙ্গুলার হাইপারবোলা, প্রকৃতিটা হচ্ছে রেক্ট্রায়াঙ্গুলার হাইপারবোলা, বা প্রকৃতিকে যদি বাংলায় লিখতে চাস সমপরাবৃত্তাকার। ঠিক আছে, এরপরে চলে আসছি আমরা সমপরাবৃত্তাকারের পরে চলে আসছি 3 নম্বরে হচ্ছে পিভিপি গ্রাফ বা পিভিপি বা পিভিভি, যা খুশি ব্যবহার করতে পারিস। পিভিপি গ্রাফ। তো এটার ক্ষেত্রেও আমরা এখানে দেখ, এদিকে পিভি, এদিকে পি, অর্থাৎ পিভিপি লেখচিত্র, বাংলায় লিখলে লেখচিত্র, ইংরেজি লিখলে গ্রাফ লিখে দেবো। পিভিপির সম্পর্কটা হচ্ছে আমরা জানি পিভি সমান কনস্ট্যান্ট, P1 V1 সমান P2 P2 সমান P3 V3, আমরা বয়ারের সূত্র থেকে পেয়েছি পিভি সমান কনস্ট্যান্ট। তাহলে পিভিটা আমরা ওয়াই অক্ষে রেখেছি। দেখ, পিভি সমান কনস্ট্যান্ট যদি হয়, অর্থাৎ ওয়াইটা কনস্ট্যান্ট মানে এক্স অক্ষের সমান্তরাল। এই দেখ পিভির মানটা দেখ কিন্তু কনস্ট্যান্ট। যদি তুই ভালো করে বুঝিস ব্যাপারটাকে, ভালো করে মন দিয়ে বুঝিস যে কেন কনস্ট্যান্ট হচ্ছে, অর্থাৎ ধরা যাক পিটা যখন পি সমান যখন 2, তখন পিভির মান হচ্ছে 100। পি সমান যখন 4 তখন পিভির মানও হবে 100। পি সমান যখন 10 তখনও পিভির মান হবে 100। এটা কেন হচ্ছে? তাই তো দেখ 2,100, 4,100, 10,100, সেই জন্য এটা ওয়াই অক্ষটা কনস্ট্যান্ট আসছে। 2,100, 4,100, 10,100। এটা কেন হচ্ছে? দেখ পি 2, অর্থাৎ এক্ষেত্রে ভি এর মানগুলো কি হবে লক্ষ্য করে দেখ। এখানে ভি এর মানগুলো কি হবে, উপরটাতে ভি লিখে ভ্যালুগুলোকে তোদেরকে লাল কালিতে দেখাচ্ছি। পি এর এটা হচ্ছে ভি সমান 50, কারণ 100/2 সমান 50। আবার পিভি 100 পি 4 মানে ভি সমান হচ্ছে 25। পিভি 100 পি 10 মানে ভি সমান 10। তাহলে দেখ পিভি দেখ 2 যখন হচ্ছে তখন 50, যখন পিটা বেড়ে 4 হচ্ছে তখন 50টা কমে 25 হচ্ছে। দেখ পি আর ভি ইনভার্সলি প্রপোর্শনাল কিন্তু হচ্ছে, কিন্তু পি আর ভি এর গুণফলটা পিভি ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। পিভিটা কনস্ট্যান্ট 100, সেক্ষেত্রে সেই জন্য এটা এরকম হয়ে যাচ্ছে গ্রাফটা। আমি ম্যাথামেটিক্সটাও বুঝিয়ে দিলাম পাশাপাশি, ম্যাথামেটিক্সটা বোঝানোর দরকার ছিল না, আমরা একদম সরাসরি তোদেরকে যে 6টা পয়েন্ট বলেছি সেখান থেকে ডাইরেক্ট চলে যাবি, অত ম্যাথামেটিক্স করারও দরকার নেই, সরাসরি যাবি। পিভি কনস্ট্যান্ট অর্থাৎ ওয়াইটা কনস্ট্যান্ট, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে এখানে প্রকৃতি লিখবো এক্স অক্ষের, এখানে এক্স অক্ষ তো নয় পি অক্ষ বলবো, পি অক্ষের, মানে এক্স অক্ষে আমরা পি রেখেছি, পি অক্ষের সমান্তরাল প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এক্স অক্ষও বলতে পারতিস, এটাই এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ, বা এখানে যদি আমরা পি লিখি তাহলে পি লেখা যায়, পি থাকবে। ঠিক আছে, পি অক্ষের সমান্তরাল প্যারালাল টু পি অ্যাক্সিস। তাহলে এটা হয়ে গেল 3 নম্বর গ্রাফটা। বড়টাকে মুছে দিচ্ছি।
3 নম্বর গ্রাফের পরে আমরা 4 নম্বর গ্রাফ যাব, যে বিভিন্ন টেম্পারেচারে পিভি। তাহলে হেডিংটা হচ্ছে পিভি গ্রাফ অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার্স। ডিফারেন্ট টেম্পারেচার্স, বিভিন্ন তাপমাত্রাতে পিভি লেখচিত্র। বাংলায় হচ্ছে বিভিন্ন তাপমাত্রায় পিভি লেখচিত্র। এটা আমরা কি করে করব? 4 নম্বরে 4 নম্বর গ্রাফ। দেখ, আমরা জানি পিভিটা হয় কি, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়। এখানে পিভি গ্রাফ লিখে দিই। তাহলে পি ভ্যারিজেস 1/v আমরা জানি। তাহলে বিভিন্ন তাপমাত্রাতে গ্রাফগুলো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলায় থাকবে। তাহলে এটাও এরকম আরও 3টে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা দিলাম। এটা T1, এটা T2, এটা T3। এখন কথা হচ্ছে কোনটা T1 বড় না T2 বড় না T3 বড়। তো খেয়াল করে দেখ, যখন টেম্পারেচার বাড়ে তখন প্রেশার বাড়ে, টেম্পারেচার বাড়লে ভলিউমও বাড়ে। অর্থাৎ এই দেখ, এই গ্রাফটার ক্ষেত্রে এর থেকে এর দুটো ভ্যালুই, ধর এই যে এখানে ভলিউম, সেই ভলিউমটাতে হচ্ছে প্রেশারটা হচ্ছে এটা এই, আর এর প্রেশারটা হচ্ছে এই দ্বিতীয় রেখাটার প্রেশারটা হচ্ছে এটা। তাহলে এটা প্রথম রেখাটার প্রেশার, দ্বিতীয় রেখাটার প্রেশার। তাহলে দ্বিতীয় রেখাটার প্রেশারের ভ্যালুটা কিন্তু বেশি। আবার তুই যদি একটা পার্টিকুলার চাপের ক্ষেত্রে বলিস, এই ধর প্রেশারের বেলায় দেখ ভলিউমটা হচ্ছে এখানে কম আর এখানে ভলিউমটা বেশি। অর্থাৎ তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে, আমরা জানি যে চাপ এবং ভলিউম, প্রেশার এবং আয়তন, এই দুটোই কিন্তু বেড়ে যায় টেম্পারেচার বাড়ার সাথে সাথে। তাহলে নিশ্চয়ই এই যখন ভ্যালুগুলো নিশ্চয়ই বেড়ে যাচ্ছে, গ্রাফটা যত উপর দিকে করছে তত PRV এর ভ্যালুগুলো বেড়ে যাচ্ছে। অর্থাৎ টেম্পারেচারটা T1 থেকে T2 থেকে T3 বেড়ে যাচ্ছে। অর্থাৎ T1 লেস দ্যান T2 লেস দ্যান T3, T1 লেস দ্যান T2 লেস দ্যান T3। T1টা কম, T2টা বেশি, T3টা আরও বেশি। কেন না, যত বাড়ছে তাপমাত্রা বাড়লে PRV এর ভ্যালুগুলো বেড়ে যায়। PRV এর ভ্যালুগুলো বেড়ে যাওয়া মানে গ্রাফটা উপর দিকে উঠে যাচ্ছে, মানে ভলিউমটা বেড়ে যাচ্ছে, প্রেশারটাও বেড়ে যাচ্ছে। এই হচ্ছে কারণ। তাহলে এখানে দেখিয়ে দিলাম আমি যে কী করে প্রেশার আর ভলিউমটার কিন্তু ভ্যালুগুলো এখানের সাথে এখানে এটার থেকে এটা বাড়াচ্ছে, এটা আমি দেখিয়ে দিলাম। তাহলে বড় একটাকে মুছে দিই। 4 নম্বর পয়েন্ট গেল। 4 নম্বর গ্রাফ। আমরা চলে যাব 5 নম্বর গ্রাফে চলে যাব। আচ্ছা, ডিফারেন্ট টেম্পারেচারে পিভিপি গ্রাফ, বিভিন্ন তাপমাত্রায় ডিফারেন্ট টেম্পারেচার। তাহলে এখানেও আবার একই রকমভাবে পিভিপি গ্রাফটাদের ক্ষেত্রে কি আমরা জানি যে পিভিটা সমান কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট হওয়ার অর্থাৎ হচ্ছে কি, প্যারালাল টু পি অক্ষের সমান্তরাল, প্যারালাল টু পি এক্সিস। তাহলে পি এক্সিসের সমান্তরাল হওয়ার জন্য কি হচ্ছে, বিভিন্ন তাপমাত্রাতে এটা T1, এটা T2, এটা T3 হবে। তাহলে এখন কোনটা বেশি কোনটা বিভিন্ন তাপমাত্রায় 3টে প্যারালাল লাইন্স পাবে, এটা হচ্ছে পরিষ্কার কথা। এটার জন্য কোনো আলাদা করে ভাবতে হচ্ছে না, কারণ যে কোনো তাপমাত্রাতে একটা প্যারালাল লাইন, এই একটা তাপমাত্রায় একটা অন্য প্যারালাল লাইন, আরেকটা তাপমাত্রায় আরেকটা সমান্তরাল সরলরেখা, সেটা পি অক্ষটা। এতদূর পর্যন্ত সমস্যা থাকে। এবারে সমস্যাটা হচ্ছে কি, T1 বড় না T2 বড় না T3 বড়। এবারে দেখ, এই মাত্র বললাম PRV দুটোর ভ্যালু বেড়ে যায় তাপমাত্রা বাড়লে। তাহলে PRV এর ভ্যালু বাড়া মানে পিভির ভ্যালু বাড়ছে, মানে এটার থেকে এরকম হচ্ছে, তার থেকে এটা এরকম হচ্ছে। অর্থাৎ T1 লেস দ্যান T2 লেস দ্যান T3। অর্থাৎ যেহেতু এদিক থেকে এদিকে পিভির ভ্যালুটা বাড়ছে, তাহলে নিশ্চয়ই T1 থেকে T2টা বেশি, তার থেকে T3 বেশি। T1 লেস দ্যান T2 লেস দ্যান T3। বোঝা গেল? এটা হচ্ছে 5 নম্বর গ্রাফ। আমরা 6 নম্বর গ্রাফটাতে চলে যাব। 6 নম্বর গ্রাফটা আরও ইন্টারেস্টিং গ্রাফ। এটাকে বড় একটা মুছে দিচ্ছি। ছ নম্বর গ্রাফটায় চলে যাব। লগ পি লগ ভি গ্রাফ।
আশা করি তোদের সবাইকার লগের অঙ্ক তোরা সবাই জানিস, সেই মাধ্যমিকে তোরা লগটা খানিকটা শিখে নিয়েছিস। লগ পি আর লগ ভির গ্রাফ। এখন তোকে ফার্স্ট যখনই তোকে কিছু বার করতে দেবে তখন এই লগ পি সাথে লগ বি সম্পর্ক, ওয়াই আর সাথে এক্সের সম্পর্ক বার করতে হবে তোদের ফার্স্ট কাজ। তাহলে আগে আমরা বডিটাকে ঠিক করে নিই, লগ পি এদিকে লগ ভি, ওয়াই এক্স। তাহলে লগ পি আর লগ ভি গ্রাফ, আমরা হেডিংটাও দিয়ে ফেললাম, বডিটা রেডি করলাম। এবারে এদের মধ্যে ম্যাথামেটিক্যাল রিলেশন আমরা কি জানি যে পিভি সমান কনস্ট্যান্ট, পিভি সমান কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা জানি ম্যাথামেটিক্যালি বয়েলের সূত্রতে জানি পিভি সমান কনস্ট্যান্ট ফর কনস্ট্যান্ট। এবারে দুদিকে আমরা লগ নিয়ে নিই, और log PV समान log के और log P प्लस log V समान log के। তাহলে ওয়াইটাকে বাঁ দিকে রাখতে হবে, log P সমান माइनस log V प्लस log के और log P समान -1 इंटू log V प्लस log के। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, লগ পি আর লগ ভি, এক্স আর ওয়াই, এটা এক্স এটা ওয়াই। তাহলে ওয়াই সমান -mx প্লাস সি টাইপ হয়ে যাচ্ছে, অর্থাৎ ঋণাত্মক নতিযুক্ত সরলরেখা হয়ে যাচ্ছে। দেখ তাহলে এটা হবে এই রকম, অর্থাৎ স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ। এবং এই লগ কে সি কোনটা হবে, এই যে এখানে যেটা ওয়াই অক্ষটাকে এখানে অর্থাৎ লগ পিটাকে ছেদ করবে, এই যে পুরোটা হবে লগ কে এর মান, লগ কে এর মান বার করা যেতে পারে। এবারে দেখ স্লোপটা হচ্ছে নেগেটিভ এম, সেটা সমান -1। তাহলে আমরা জানি -1 এটা সমান হচ্ছে tan 35 ডিগ্রি, 135 ডিগ্রি, সরি tan 135 ডিগ্রি। অতএব থিটা সমান হচ্ছে 135 ডিগ্রি, -1 সমান tan 135 ডিগ্রি। তাহলে এটা সমান হচ্ছে থিটা সমান 135 ডিগ্রি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হবে অবশ্যই 135 ডিগ্রি অ্যাঙ্গেল হতেই হবে, কারণ যেহেতু এম এর মান স্লোপের মান -1 সমান tan 135 ডিগ্রি। তাহলে এটা গেল 6 নম্বর গ্রাফ। আমরা প্যারালালি আমি 7 আর 8 নম্বর গ্রাফ তোদেরকে দেখাবো। বড় একটাকে আমি মুছে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে লিখে নে, বা যদি লিখতে পারছিস ভিডিওটা দেখাকালীন সেটাও দেখে নিতে পারিস। বারবার একটা কথা বলছি, ভরসা করিস না মোবাইলের উপরে, ল্যাপটপের উপরে, মেমোরি চিপসের উপরে। যখন তখন নষ্ট হবে, পুরো বড় খাতায় ফেলবি, খাতায় না লিখলে কিন্তু কখন নষ্ট হয়ে যাবে কিচ্ছু খুঁজে পাবি না, ঠিক আছে? আমি 7 আর 8 নম্বরটা এই জন্যই প্যারালালি করছি, সুবিধা হবে তাদেরকে বোঝাতে আমার। সেটা হচ্ছে আমি এটা চার্লসের সূত্রের উপরে নির্ধারিত, সেটা হচ্ছে VT গ্রাফ 1 নম্বরে, আর 8 নম্বরটাতে হচ্ছে কি, 8 নম্বরটাতে হচ্ছে V ক্যাপিটাল টি গ্রাফ। দেখ এটা আগের দিন বলেছি যে এই যে স্মল টি এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডে টেম্পারেচার, ক্যাপিটাল টি হচ্ছে ক্যালভিন স্কেলে টেম্পারেচার। তাহলে এই ভি আর টি এর মধ্যে গ্রাফটা যখন আঁকবো আমরা, তাহলে খুব স্বাভাবিকভাবে টেম্পারেচারটাকে আমরা এক্স এক্সিসে রাখবো, আর ওয়াই অক্ষতে রাখবো ভলিউমটাকে। বোঝা গেল? ভিটি গ্রাফ, এবং নিচে হেডিং দিয়ে দেবো ভিটি লেখচিত্র, স্মল টি, ভিটি গ্রাফ। এটার বেলা তো আমরা দেখ ভি ক্যাপিটাল টি, ভিটি গ্রাফ লিখে দেবো, কারণ টিটা ইন্ডিপেন্ডেন্ট, ভলিউমটা টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে, তাহলে টিটাকে ওয়াই এক্স অক্ষে রাখতে আমরা বাধ্য। কখনো যদি পরীক্ষায় আসে টিভি লেখচিত্র আঁকো, জানবি কোশ্চেনটাই ভুল, এটা পরীক্ষায় আসবে না। কেউ যদি তোকে বলে কখনো, বলবি প্রশ্নটা ভুল আছে, টিভি লেখচিত্র কখনো হতে পারে না, সবসময় ভিটি লেখচিত্র হবে, টিটাকে এক্স অক্ষে রাখতে আমরা বাধ্য। তাহলে আমরা চলে আসছি আমি পরের জায়গাতে, ভিটি এই জায়গাটাতে দেখ
এখন ভি আর টি এর মধ্যে সম্পর্ক অ্যাকর্ডিং টু বয়েলস ল আমাদেরকে একটু জানতে হবে। তাহলে সম্পর্কটা আমি তোদেরকে এবার মনে করিয়ে দিই, ভি এর সঙ্গে টি এর কী সম্পর্ক। ভি এর সাথে আমরা দেখবি সম্পর্কটা আমি দেখাচ্ছি, চার্লসের সূত্রতে আমরা এই সম্পর্কটাকে আমরা করেছিলাম। ভিটি ইজ ইকুয়াল টু ভি জিরো প্লাস ভি জিরো ইন্টু টি বাই 273। ঠিক আছে, তাহলে এটাকে যদি ভি এর ফর্মে লিখি আমরা, আমাদের যেমন এখানে দরকার সেই ফর্মে লিখি, ভি ইজ ইকুয়াল টু ভিটিটাকে ভি ধরছি আর ভি জিরোটাকে ভি জিরোই রাখছি, ভি জিরো বাই 273। আচ্ছা, এখানে লিখছি ভি ইজ ইকুয়াল টু ভি জিরো বাই 273 ইন্টু টি প্লাস ভি জিরো, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে ভি জিরো বাই 273, দেখ এটা তাহলে কি হচ্ছে, ভিটা ওয়াই অক্ষে আছে, ওয়াই সমান এম এক্স প্লাস সিটাই হয়ে যাচ্ছে, ওয়াই প্লাস এম এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। কারণ কি, ভি জিরো একটা কনস্ট্যান্ট আমরা আগেই জানি, এটা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন একটা পার্টিকুলার প্রেসার এবং পার্টিকুলার টেম্পারেচারে, অ্যাকচুয়ালি 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নির্দিষ্টই হবে। এটা কোনো সমস্যা নেই, যে কোনো জায়গায় তুই যাবি একটা নির্দিষ্টই পাবি, সবসময় কনস্ট্যান্ট। টেম্পারেচারটা যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং প্রেসারটা যদি ডেফিনিট হয়, নির্দিষ্ট প্রেসার যদি হয়, আয়তনটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড একটা গ্যাসের সবসময় একই থাকবে, কখনোই পরিবর্তন হবে না, অর্থাৎ ধ্রুবক থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এটা একটা কনস্ট্যান্ট সি। আর ভি, তাহলে ভি জিরো বাই 273 এটাও একটা কনস্ট্যান্ট, সেটা স্লোপ হচ্ছে। তাহলে ওয়াই সমান এম এক্স প্লাস সি। তাহলে গ্রাফটা হবে মূল স্ট্রেট লাইন উইথ পজিটিভ স্লোপ, অর্থাৎ ধনাত্মক নতিযুক্ত সরলরেখা, অর্থাৎ এরকম হবে, অর্থাৎ স্ট্রেট লাইন উইথ পজিটিভ, প্লাস ভি মানেই হচ্ছে পজিটিভ, পজিটিভটাকে প্লাস ভি মানে পজিটিভ, মাইনাস ভি মানে নেগেটিভ, অর্থাৎ পজিটিভ না লিখলেও চলবে, পজিটিভ স্লোপ। যারা বাংলায় নেচারটাকে লিখবি তারা লিখবি ধনাত্মক নতিযুক্ত সরলরেখা। তাহলে এটি হলো। এবারে দেখ, আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন তখন পেতে পারি, আমাদের বাড়িতে প্রত্যেকের ফ্রিজের মধ্যে পেতে পারি। তুই দার্জিলিংয়ে চলে যা, একটু পাহাড়ি এলাকায় চলে যা, সেখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড পাবি। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তো সবাই আমরা থাকতেও পারি, তাহলে গ্যাসও থাকে, গ্যাসের আয়তন কখনোই শূন্য হয় না। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে বরং নামা যায়, আমাদের বাড়িতে ফ্রিজেই তুই -10 ডিগ্রি -15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পেয়ে যাবি। দার্জিলিংয়ের শীতকালে গেলে বা গ্যাংটক বা সিমলা যদি যাস, -15-20 ডিগ্রি সেন্টিগ্রেড পেয়ে যাবি, বরফে ভর্তি। তো তাহলে কি, আমরা আয়তনটা কোনো গ্যাসের আয়তন শুধুমাত্র এই পজিটিভ এন্ডের মধ্যে গ্রাফটাতে সীমাবদ্ধ না রেখে আমরা নেগেটিভ দিকেও দেখতে পারি টেম্পারেচারটার, কারণ তাপমাত্রায় ইন ডিগ্রি সেন্টিগ্রেডে ঋণাত্মক মানও আছে। -5 ডিগ্রি সেন্টিগ্রেড বলে একটা জিনিস আছে, -5 সিসি বলে কোনো ভলিউম নেই। তাহলে তোকে ভলিউমের ঋণাত্মক অক্ষর রেখার দরকার নেই। ব্যাপার লজিকটাকে বোঝ, আমি কেন এটা ঋণাত্মক অক্ষরটাকে এবারে ব্যবহার করব, তার কারণ -10 ডিগ্রি সেন্টিগ্রেড বলে একটা জিনিস আছে, কিন্তু -5 সিসি বলে কাউকার কখনো ভলিউম হয় না, আয়তন হয় না। তাহলে ভলিউমের নেগেটিভ দিক আমরা দেখবো না, ভলিউমের শূন্য ভলিউম মানেই নেই, আবার মাইনাস ভলিউম কখনো হয় না। প্রেসারের ক্ষেত্রে একই কথা, কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড, আবার বলছি সেন্টিগ্রেড স্কেলে যে তাপমাত্রাটা নিস তার ঋণাত্মক মান থাকে। তাহলে এবং এইটাকে গ্রাফটাকে যদি বাড়িয়ে দিস, গ্রাফটা তাহলে একদম এখানে গিয়ে দেখ ছেদ করছে, তার মানে এই জায়গাতে সে ভলিউমটা কিন্তু ওয়াই অক্ষটা দেখ 0 হয়ে যাচ্ছে। মানে এটাই হচ্ছে পরম শূন্য উষ্ণতা, কারণ এখানে পরম শূন্য উষ্ণতাতে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাহলে এই জায়গাটাই হচ্ছে অ্যাকচুয়ালি -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটি, যেটাকে আমরা 0 কেলভিন বলি। এই পয়েন্টটাকে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই গ্রাফটাকে এদিক দিকে বার করে দিতে হচ্ছে। ভিটিটাতে কি হয় আমরা জানি, ভি ভ্যারিজেস টি, এটা একদম পরিষ্কার, একদম বয়েলের সূত্র থেকে এই জায়গাটা থেকে আমি বার করে তোদেরকে দেখিয়ে দিয়েছি আগের দিন। ভি ভ্যারিজেস টি অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখা, কারণ এটা হচ্ছে
মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা একদম এটা। এবারে এটার কারণে নেগেটিভ অক্ষরটা নিলাম না, কারণ এটা টি মানে হচ্ছে ইন ক্যালভিন, ক্যালভিন স্কেলে তাপমাত্রা। 0 ক্যালভিনের নিচে কোনো তাপমাত্রার অস্তিত্ব নেই, 0 ক্যালভিনেই পৌঁছানো যায় না, তার আবার মাইনাস। তাহলে টেম্পারেচারের ক্ষেত্রেও কিন্তু ক্যালভিন স্কেলে নেগেটিভ ভ্যালু হয় না, তাই ঋণাত্মক দিকটাকে আমরা নিচ্ছি না। মজাটাকে যেটাকে আমি তোদেরকে বোঝানো ছিল আমার, এই বোর্ড ওয়ার্কটাকে ভালো করে দেখে নে, কারণ এই বোর্ড ওয়ার্কটার উপরেই আমি আবার একটু আঁকাআঁকি করছি। ঠিক আছে, লিখে নেওয়া হয়েছে, স্ক্রিনশট নেওয়া হয়েছে, এবারে দেখাচ্ছি। দেখ, এই দুটো গ্রাফ অ্যাকচুয়ালি অভিন্ন, একদম একই গ্রাফ, শুধুমাত্র টেম্পারেচারের এককটা, ইউনিটটা আলাদা। অ্যাকচুয়ালি লক্ষ্য করে দেখ, এইটা হচ্ছে এখানের অরিজিন হচ্ছে এটা, সেটা যদি ক্যালভিন স্কেলে হয় 0,0 নয়, কিন্তু এটা সেন্টিগ্রেড স্কেলে 0,0, এই বিন্দুটা 0,0, আর তুই যদি ক্যালভিনে বলিস 0,+273। অর্থাৎ এই ওয়াই অক্ষটাকে টেনে যদি এখানে নিয়ে চলে আসা হয়, দেখ এই গ্রাফটা পেয়ে যাচ্ছিস, কারণ এই যে অক্ষটা এটা হচ্ছে 0 ক্যালভিন, অরিজিন সবসময় 0,0-তে আসবে, এই গ্রাফটাই পেয়ে যাচ্ছিস। অর্থাৎ তখন কিন্তু এটা ক্যালভিন স্কেল হয়ে যাচ্ছে। আবার এটা কিন্তু যদি এটা তারপরে 0 ক্যালভিন, 0 ডিগ্রি সেন্টিগ্রেডটা এদিকে থাকবে, কারণ এখানে যদি হয় দেখ গ্রাফটা এখানে, এই গ্রাফটা এদিকে হতো, দেখ এই গ্রাফটাই পেয়ে যাচ্ছিস। অর্থাৎ ওয়াই অক্ষটাকে শুধুমাত্র এদিক থেকে এদিক ওদিক করার ফলে, অসিলেশন বা সরল দোলগতি সম্পাদন করার ফলে আমরা এই দুটো গ্রাফকেই পেতে পারি। এইটা এই গ্রাফটা এখানে, কারণ 0,0 বিন্দু, এখানেও এটা 0,0 বিন্দু। যদি গ্রাফটাকে এখানে নিয়ে যাই সেন্টিগ্রেড স্কেলে করি, তখন এখানে অরিজিনটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 273 ক্যালভিন টেম্পারেচার এটা, তাহলে তখন গ্রাফটা এটাতে কনভার্ট হয়ে যাচ্ছে যদি ওয়াই অক্ষটাকে এদিকে নিয়ে যায়, অর্থাৎ এখানে ভি অক্ষ যেটা। 7 আর 8 নম্বর গেল, বোর্ড ওয়ার্কটিকে ভালো করে লিখে নাও। পরের গ্রাফটাতে আমি চলে যাচ্ছি। সেটা হচ্ছে 9 নম্বর গ্রাফ, লগ ভি লগ টি। তো আমরা কি জানি যে ভি ভ্যারিজেস টি, और ভি সমান কেটি, और লগ ভি সমান লগ, দুদিকে যদি আমরা লগ নিয়ে নিই, লগ কেটি হয়, তাহলে লগ ভি সমান হচ্ছে লগ টি प्लस लॉग के, और लॉग भी समान 1 इंटू लॉग टी प्लस लॉग के। অতএব y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেখানে স্লোপটা সমান হবে m সমান 1। ঠিক আছে, তাহলে গ্রাফটা আমরা কি পাবো, লগ পি, এদিকে লগ বি বলছি, y সমান এম এক্স প্লাস সি টাইপ কার্ভ, অর্থাৎ স্ট্রেট লাইন উইথ পজিটিভ স্লোপ পেয়ে গেলাম। ম্যাথামেটিক্যালি একদম বার করে দিবি। আর গ্রাফটার হেডিংটা দিতে হবে লগ পি লগ ভি গ্রাফ। মাথায় বারবার বলছি 4টে পয়েন্ট দিবি, এক হচ্ছে হেডিং, বডি, নেচার আর ম্যাথামেটিক্যাল রিলেশনশিপ। ডাইরেক্ট যদি পেয়ে যাস তাহলে এত অঙ্ক কষার দরকার নেই, ডাইরেক্ট না পেলে অঙ্কটা কষতে হবে। ঠিক আছে, তাহলে 9 নম্বর গেল। 10 নম্বরে দেখ, বোর্ড ওয়ার্কটাকে মুছে দিই। 10 নম্বরে বলছে ডিপি লেখচিত্র, ডিপি গ্রাফ। ডিপি লেখচিত্র, ওয়াই অক্ষে ডি, এক্স অক্ষে পি। ডি ফর ডেন্সিটি, ঘনত্ব। তাহলে যখন চাপ বাড়ে তখন গ্যাসের ঘনত্ব বাড়ে, অর্থাৎ ডি ভ্যারিজেস পি আমরা জানি। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা হবে। ডিপি লেখচিত্র অলওয়েজ মূল বিন্দুগামী সরলরেখা। চাপ বাড়লে ঘনত্ব বাড়ে, চাপ কমলে ঘনত্ব কমে, এটা আমরা দেখেছি। ডিপি গ্রাফ তাহলে অলওয়েজ হবে মূল বিন্দুগামী সরলরেখা। এটা বয়েলের অনুসূত্রটাতে কিন্তু আমি দেখিয়েছি, বয়েলের সূত্র থেকে পিভি সমান কনস্ট্যান্ট থেকে বার করে দেখিয়ে দিয়েছি জাস্ট আগের দিনের ক্লাসে। তাহলে ডিপি লেখচিত্রের ক্ষেত্রে এটা হচ্ছে, তাহলে এটা প্রকৃতি হবে মূল বিন্দুগামী
সরলরেখা। 11 নম্বর গ্রাফটাতে দেখ, আমি দেখাচ্ছি তোদের পিডিটি টি গ্রাফ, পি বাই ডিটি টি গ্রাফ, পি বাই ডিটি আর টি গ্রাফ। তাহলে এইটার রিলেশনশিপটা আমাদেরকে জানতে হবে, এটার সঙ্গে রিলেশনটা যে ফর্মুলাটা তোকে জানতে হবে, সেই ফর্মুলাটার থেকে এই রিলেশনটাকে বার করে নিতে হবে সবসময়। তাহলে আমরা এরকম কি একটা ফর্মুলা পেয়েছি, দেখ পিএম সমান আমরা পড়েছি ডিআরটি আর পি বাই ডিটি, ডিটাকে নিচের দিকে নিয়ে চলে আয়, সমান হচ্ছে আর বাই এম। তাহলে এটা সমান একটা কনস্ট্যান্ট, কারণ আরটা সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এমটা মলিকুলার ওয়েট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বাই মলিকুলার ওয়েট, আণবিক গুরুত্ব। আণবিক গুরুত্বটা সবসময় একটা অক্সিজেনের আণবিক গুরুত্ব সব জায়গাতে সমান, সবসময় 32, হাইড্রোজেনের সবসময় 2, মলিকুলার ওয়েট আণবিক গুরুত্ব। তো আণবিক গুরুত্বটা কনস্ট্যান্ট, আরটাও কনস্ট্যান্ট, দুটো কনস্ট্যান্ট টার্মের একটা কনস্ট্যান্ট টার্মকে যদি আরেকটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে ভাগ করিস বা দুটো রেশিও অলওয়েজ একটা কনস্ট্যান্টই হবে। তাহলে পি বাই ডিটি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে তখন আমরা গ্রাফ আঁকবো, এদিকে পি বাই ডিটি, এদিকে হচ্ছে টি গ্রাফ। তাহলে হবে সেটা হচ্ছে পি বাই ডিটিটা কনস্ট্যান্ট, পি বাই ডিটিটা কনস্ট্যান্ট মানে হচ্ছে এরকম হয়ে যাচ্ছে, পি বাই ডিটিটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে টি অক্ষের সমান্তরাল। তাহলে 11 নম্বর গ্রাফ হয়ে গেল, বোর্ড গ্রাফটিকে ভালো করে দেখে নাও। আরেকটা গ্রাফকে আমি তোদের দেখাই, 12 নম্বর গ্রাফ দেখ, সেটাকে আমি 12 নম্বর গ্রাফ বলবো পিভি বাই এনটি আর টি গ্রাফ, পিভি বাই এনটি আর টি গ্রাফ। পিভি বাই এনটি আর টি গ্রাফে দেখ, আমরা জানি পিভি সমান এনআরটি और পিভি বাই এনটি সমান আর, মানে কনস্ট্যান্ট, আরটা একটা কনস্ট্যান্ট আমরা জানি, সার্বজনীন গ্যাস ধ্রুবক। এই যে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ পেয়ে গেলাম, এরপরে আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। পিভি বাই এনটি, এদিকে টি, তাহলে হবে সবসময় ওয়াই অক্ষের এক্স অক্ষের সমান্তরাল হবে, যেহেতু ওয়াইটা এটা হচ্ছে পিভি বাই এনটিটা কনস্ট্যান্ট হয়ে গেছে, তাহলে হচ্ছে পিভি বাই এনটি টি গ্রাফ, আর এটা হচ্ছে টি অক্ষের সমান্তরাল। বোঝা গেল? এইভাবে বইয়ে যত গ্রাফ আছে সব গ্রাফ করে নে, কোনো গ্রাফ আটকাবে না। যে গ্রাফটা অসুবিধা হবে হোয়াটসঅ্যাপ করবি, দরকার হলে বইয়ের থেকে ছবি তুলে আমাকে দেখাবি, আমাকে মানে গ্রুপে হোয়াটসঅ্যাপ করে দিবি, ঠিক আছে? তাহলে আজকে এখানে শেষ করছি, বাই।